गुड मर्निंग फ्रेंड्स, गुड मर्निंग फ्रम हुंदार। आज के 8 जून सकाल 9टा बाजे। आज के शनिवार। আমরা এখন আছি হুন্দারে। আপনারা যারা আগের ব্লগগুলো দেখেছেন তারা প্রত্যেকেই জানেন যে আমরা লে চলো লাদাখ সিরিজ শুরু করেছি, কলকাতা টু লাদাখ বাই কার। তো এখন আমরা কাল রাতের হুন্দারে, কাল বিকালে আমরা হুন্দারে এসে পৌঁছেছিলাম। তারপরে স্যান্ড ডিউন্সে আমরা ক্যামেল রাইড, ডাবল হামব্যাক ক্যামেল রাইড করেছি। ডিস্কিটের সে বড় বুদ্ধা স্ট্যাচু, সেটা ভিজিট করে আমরা সন্ধ্যাবেলা কালকে তারপরে হোটেলে ফিরে এসেছি। তারপরে তাড়াতাড়ি আমরা শুয়েও পড়েছি। আজ আমাদের হুন্দারের সেকেন্ড দিন। আজ রাতটাও আমরা এখানেই থাকবো। আজকের আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে যাব হচ্ছে তুরতুক, থাং আর তিয়াক্সি ভিলেজ। ইন্ডিয়া পাকিস্তানের একদম লাস্ট বর্ডার, যেখানে লাস্ট গ্রাম, সেখানে আমরা আজকে ভিজিট করব। তো এখান থেকে ডিস্টেন্স মোটামুটি 90 কিলোমিটার, 2 ঘন্টা 15 মিনিট মতো ডিস্টেন্স দেখাচ্ছে। আমরা এখন সকাল 9টা বাজে, এখন এখান থেকে বেরাচ্ছি। তো চলুন আপনাদেরও নিয়ে যাচ্ছি। খুব সুন্দর ভিলেজ। ওই ভিলেজটা আজকে সারাদিন ভিজিট করে আজকে আবার এখানেই চলে আসবো ফেরত। তারপরে কালকে আমরা এখান থেকে প্যাংগংয়ের উদ্দেশ্যে রওনা হব সকাল সকাল। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন বেঙ্গলি এক্সপো। যে আমাদের গাড়ি এখন রেডি, আমরা এখন বেরাচ্ছি 9টা 4 বাজে। ফার্স্টে যাব তুরতুক, তারপরে তিয়াক্সি, তারপরে থাং। সবাই বসে পড়েছে গাড়িতে। বাইরে টেম্পারেচার 6-7 ডিগ্রি মতো হবে। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে এখন মেন রোডে উঠে গেলাম। এখান থেকে 80 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 55 মিনিট। তুরতুকের পর তিয়াক্সি, তারপরে থাং হচ্ছে একদম লাস্ট ভিলেজ, পাশেই পাকিস্তান বর্ডার। আর আমরা এতদিনে বাড়ি থেকে বেরিয়ে 1 জুন বেরিয়ে যাওয়ার ট্রিপ করলাম। এতদিনে টোটাল আমাদের এখনও পর্যন্ত গাড়ি চলেছে 3148 কিলোমিটার, 3148 কিলোমিটার গাড়ি চলেছে। মোটামুটি 6000 তো ছাড়িয়ে যাবেই বাড়ি পৌঁছাতে। আমরা এখন সুরু ভ্যালি ক্রস করলাম। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে খাওয়ার দাওয়ারের। এখানে অনেক গাছগাছলা, গ্রিনারি রয়েছে। ওষুধ খেয়েছো? কোনো 2 ঘন্টার রাস্তায় 8 ঘন্টা হয়েছে, আরো 1.5 ঘন্টা আরো। হ্যাঁ, আমরা এখন একটু দাঁড়িয়েছি এখানটা। নিকির একটু গা গোলাচ্ছে, বমি হচ্ছে, সেজন্য দাঁড়ালাম। নির্জন নিরিবিলি, আমরা ছাড়া কেউ নেই। সব গাড়িগুলোকে আমি টপকে ফার্স্টে চলে এসেছিলাম, এখন সবাই এগিয়ে গেল আমাকে ছেড়ে। সুন্দর পরিবেশ, নির্ঝুম। পাহাড়ের উপরে মেঘ করেছে আর বরফ পড়ে রয়েছে। এই পাহাড়েও তাই, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। সামনে রাস্তার কাজ হচ্ছে, ধীরে ধীরে গাড়ি যাচ্ছে। টোটাল রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো, এই একটু আধটু জায়গা খারাপ। এবার পাহাড় ফাটিয়ে রাস্তা তৈরি করা, মাথার ওপর দিয়ে পাহাড় থাকবে, ওখান দিয়ে আমরা ঢুকবো ব্রিজটা ক্রস করে। হ্যাঁ, না এটা ইন্ডিয়ান। সামনে একটা পড়বে ব্রিজ, যেটা আগে পাকিস্তানের ছিল, ওই পর্যন্ত ইন্ডিয়ার বর্ডার ছিল। 72 পরে ওগুলো ইন্ডিয়া নিয়ে নেয়।
অ্যাকচুয়ালি এগুলো ইন্ডিয়ারই জায়গা ছিল, পাকিস্তান দখল করে নিয়েছিল স্বাধীনতার পরে। বাহ, এগুলো স্পিতি ভ্যালিতে বেশি পাওয়া যায়। মাথার উপর দিয়ে পাহাড়, তুমি তলা দিয়ে যাচ্ছ। অবস্থা, আবার ভালো রাস্তা শুরু এখান থেকে। সালমান খানের নিজের মার নাম হচ্ছে সালমা, সালমা কি যেন সে হচ্ছে রান্না করতে পারে খুব ভালো। যতজন স্টাফ কাজ করে ছোট থেকে একদম বড় অবধি সবার জন্য রান্না করে প্রত্যেক দিন পাঠাবো। কাজটা করছে। এখন লাল পাহাড়ির দেশে চলে এসেছি। সব পাথরগুলো লাল লাল, লোহার মতো হচ্ছে, সব লোহার পাথর, সব চকচক চকচক করছে। হ্যাঁ, লালচে পাহাড়, পাথরগুলো সব পাথর একই রকম এই জায়গাটায়। হ্যাঁ, দূরের পাহাড়টা পুরো সাদা, হলুদ, খয়েরি, ধূসর, বিভিন্ন কালার সামনে পাহাড়। হ্যাঁ, লাদাখে আসলে দেখা যায় কত রকমের কালারের পাহাড় হয়, পাথর হয়। সিয়াচেন ওয়ারিয়ার। এখান থেকে সিয়াচেন বেশি দূর না, তবে এই রোড না, সিয়াচেনের অন্য রোড চলে গেছে। সিয়াচেন গ্লেসিয়ার, সিয়াচেন বেস ক্যাম্প। এখন আমরা চাংমার ভিলেজ ক্রস করছি। চাংমার, এখানে বেশ গ্রিনারি রয়েছে, চাষাবাদ করে ধাপে ধাপে। শিয়ক রিভারের পাশে। আমি এতক্ষণ শায়ক বলছিলাম, এটা শায়ক না, শিয়ক, SHYOK, শিয়ক রিভার। বোগডাং ভিলেজ 14 কিলোমিটার এখান থেকে। শিয়ক রিভারে ভালোই স্রোত আছে জলে এখানে। হ্যাঁ, এখানে ঘুলে গেছে। যেখানে স্রোত থাকবে সেখানে জলটা একটু ঘোলাই হবে। পাথর বালি এগুলো তো নিয়ে চলছে, স্থির জল। হ্যাঁ, দুর্গম পাহাড়ি পথ বেয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের তুফান আমাদের নিয়ে চলেছে। এই এখানে পাথর পড়েছে প্রত্যেকে। এরকম একটা ছোট পাথরও কাচের মধ্যে পড়লে ফেটে যাবে, উইন্ডশিল্ডে পড়লে। মাথার উপরে পাহাড়। ও দূরে পাহাড়টা দেখো, মেঘে ঢাকা, বরফে ঢাকা। পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গেছে। আমরা একটা ব্রিজ ক্রস করছি, 1 vehicle at a time। কি আওয়াজ! নিচে শিয়ক রিভার। ঘটঘটে ব্রিজ, অনেকটা হাওড়া ব্রিজের মতন। হাওড়া না, সেকেন্ড ব্রিজ, হুগলি ব্রিজ এর মতো অনেকটা। এখানে একটা চেকপোস্ট রয়েছে, ওই চেকপোস্টে এন্ট্রি করাতে হলো আবার। আর একটা নাম্বার, যেই নাম্বারে আমার সিরিয়াল নাম্বারে আমার এন্ট্রি হলো, সেই নাম্বারটা আসার পথে বলতে হবে চেক আউট করার সময়। এখানে জাস্ট নাম, গাড়ির নাম্বার, কজন মেল কজন ফিমেল, ফোন নাম্বার, জাস্ট এইটুকু লিখে নিল।
আর কত নাম্বার সিরিয়ালে আমার নামটা লিখেছে ওখানে সেই নাম্বারটা এসে বললে ওরা চেক আউট করে দেবে। আমরা এখন বোগটাং ভিলেজে প্রবেশ করলাম। এখান থেকে আর 30-35 কিলোমিটার দূরে তুরতুক, আর আধ ঘন্টার মতো ডিস্টেন্স। ভিলেজগুলো আসলে একটু গ্রিনারি দেখা যায়, নইলে পুরো রুক্ষ। 9750 ফিট অল্টিটিউড এই ভিলেজটার, মানে সিকিমের লাচেন লাচুংয়ের থেকেও উঁচু, প্রায় 10,000 ফিট। এই যে এখন আমরা 1947 সালের আগে, ইন্ডিয়া তো আগে পুরোটাই এই জায়গাটা পুরোটাই ইন্ডিয়া ছিল, কিন্তু 47 সালের পরে পাকিস্তান এই ব্রিজটার এই অংশ পর্যন্ত ওরা দখল করে নেয়। 47 সালের পর থেকে এই ব্রিজের এই পার্টটা হচ্ছে, আমরা যেই পারে আছি এখন, সেই পার্টটা হচ্ছে ইন্ডিয়া, আর ব্রিজের ওই পার্টটা পাকিস্তান ছিল। এই ব্রিজটা পাকিস্তানের মধ্যেই ছিল। পরবর্তীকালে 1972 সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন পাকিস্তানি সেনারা সবাই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ওখানে গিয়ে ডিপ্লয় করা হয় পাকিস্তানি সেনা। এই যে ব্রিজটা ক্রস করলাম, সেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানি সেনারা ম্যাক্সিমাম সেনা বাংলাদেশে ডিপ্লয় হয়, তখন ইন্ডিয়ান আর্মি আবার ইন্ডিয়ার এই অংশগুলো তখন ইন্ডিয়ার মধ্যে ঢুকিয়ে নেয়। অ্যাকচুয়ালি এটা একটা টাইমে ইন্ডিয়ারই ছিল, পাকিস্তান দখল করে নিয়েছিল, কিন্তু ইন্ডিয়ান আর্মি আবার 72 সালের ওই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ান আর্মি এই জায়গাগুলোকে ক্যাপচার করে নেয়। তো এইগুলো আগে পাকিস্তানের ছিল, 47 সালের পরে আন্ডার পাকিস্তান ছিল, এখন ইন্ডিয়ার। তো এখানে 3টে ভিলেজ পড়ে। ফার্স্ট হচ্ছে তুরতুক, সেকেন্ড তিয়াকসি, থার্ড থাং। এই 3টে ভিলেজ লাস্ট ভিলেজ ইন্ডিয়ার। থাং হচ্ছে একদম শেষ, পরপর 3টে ভিলেজের একদম শেষ হচ্ছে থাং। থাংয়ের পরেই এলওসি, লাইন অফ কন্ট্রোল, ওপারটা গিলগিট বালতিস্তান। অ্যাকচুয়ালি এগুলো সব গিলগিট বালতিস্তানেরই অংশ। তুরতুক আর 15 কিলোমিটার এখান থেকে। 1972 সালের আগে হলে এই অংশগুলো পাকিস্তানের, মানে আমরা এর মতো পাকিস্তানের অংশ দিয়ে চলছিলাম 72 সালের আগে হিসাবে। 47 সালের আগে হিসাবে এগুলো ইন্ডিয়ারই ছিল। ওই ব্রিজটা হচ্ছে বর্ডার, শিয়ক রিভারটা ভাগ করেছে ওই জায়গাটায় ইন্ডিয়ান পাকিস্তানের মধ্যে। এখন আমরা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার থেকে মাত্র 15-20 কিলোমিটার দূরে আছি। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে আর কিছুক্ষণ পরে হিমালয়ান রেঞ্জ এখানে শেষ হবে, কারাকোরাম রেঞ্জ এখান থেকে শুরু হবে। তো আমরা ওই পয়েন্টটাতেই যাব যেখানে হিমালয় শেষ হয়ে কারাকোরাম শুরু হয়েছে। আর কারাকোরাম রেঞ্জের আপনারা তো জানেন, ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট পিক কারাকোরাম রেঞ্জেই রয়েছে, K2 গডউইন অস্টিন। সেটাও এখান থেকে খুব বেশি দূর নয়। মা দেখো জায়গাটা, ছাদ ওপরে।
তুর্তুক আর 5 কিলোমিটার এখান থেকে। আবার একটা ব্রেক নিলাম এখানে। এখন আমাদের কিছু খাওয়া দাওয়া করা হয়নি, নিয়ে এসছি, ওই লাস্ট ভিলেজে বসে খাবো। এখন অতটা ঠান্ডা লাগছে না, ভালো পরিবেশটা। এই যে পাশ দিয়ে শিয়াক রিভারটা গেছে, এই যে, আর দূরে পাহাড়ের উপরে বরফ, পাশেও পাহাড় উঁচু, সুন্দর পরিবেশ। সামনে একটা চেকপোস্ট পড়লো, এখানে একটা চেকপোস্ট, ওখানে আবার চেকিং চলছে। তা সবারই দেখলাম গাড়ির কাগজপত্র চেক করলো, আমারটা তো আনতে ভুলে গেছি, মানে রুমে রয়ে গেছে, আমাদের হোটেলের রুমে। তো আমি গাড়ি পারমিশন লেটার দেখালাম, ওই বলছে ওকে যাও, আমার গাড়ির কাগজপত্র দেখতে চাইলো না। এই যে আমরা তুর্তুক ভিলেজে আসলাম, এটা হচ্ছে সেকেন্ড লাস্ট ভিলেজ ইন্ডিয়ার। এরপরে তিয়াক্সি, তারপরে থাং। আমরা এখন ঢুকে গেলাম তুর্তুক ভিলেজে। এখান থেকে আর 3 কিলোমিটার দূরে তিয়াক্সি, তারপরে থাং লাস্ট ভিলেজ। আমরা আগে থাংয়ে যাব, তারপরে এগুলো এই ভিলেজগুলো ভিজিট করব। আমরা এই তুর্তুক গ্রাম ছেড়ে কিছুটা এগিয়ে আসলাম, ওই যে দূরে তুর্তুক গাছগুলো, ঘন জঙ্গল দেখা যাচ্ছে, ওইটা তুর্তুক। ওখান থেকে ছেড়ে তিয়াক্সি ভিলেজের দিকে এগাচ্ছি। এই রাস্তাটা তিয়াক্সির দিকে গেছে। এখানে একটা শিয়াক রিভারের পাশে একটা জায়গায় একটু দাঁড়ালাম। এটা আমাদের ব্রেকফাস্ট হবে এখন, 11:50 বাজে। এখন আমরা ব্রেকফাস্ট করবো, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আমরা এই তুর্তুক থেকে একটা বেকারি পেয়েছি, বেকারি থেকে কিছু বান নিয়ে নিলাম। ব্রেড চেয়েছিলাম, ব্রেড ওদের শেষ হয়ে গেছে, আবার তৈরি হচ্ছে, একটু টাইম লাগবে। তো বান নিলাম, 20 টাকা করে বানগুলো নিল। আর মোমো কিনলাম, এখানে চিকেন মোমো 100 টাকা 10 পিস, মাটন মোমো 100 টাকা 10 পিস। তা মটন মোমো নিলাম, দেখি কেমন খেতে। তো এখন আমাদের এখানে ওইগুলো দিয়ে টিফিন হবে। আর ঘর থেকে আমরা ডিম সেদ্ধ করে নিয়ে আসছিলাম, সেই দিয়ে আমাদের, তাছাড়া লাড্ডু আছে, মিষ্টি টিষ্টি আছে, ওই দিয়ে যে আমাদের এখানে বসে খাওয়া দাওয়ার পর্ব চলছে। মা গাড়িতে বসে আছে, আর নিকি ওই যে। আর এই পাশটা হচ্ছে শিয়াক রিভার। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আমরা তিয়াক্সি ভিলেজের দিকে এগিয়ে যাচ্ছি। তিয়াক্সি ভিলেজের দিকে এগিয়ে যাচ্ছি। এটা 1 কিলোমিটার তিয়াক্সি, ওই সামনে ভিলেজটা, তারপরে থাং লাস্ট ভিলেজ। এই এখন আমরা তিয়াক্সি ভিলেজের ওপর দিয়ে যাচ্ছি। এখানেও অনেক হোমস্টে হোটেল রয়েছে, তুর্তুকেও দেখলাম অনেক হোমস্টে হোটেল, রেস্টুরেন্ট সবই রয়েছে, অনেক দোকানপাট খাবার দাবারের। অনেক টুরিস্ট গাড়ি আসে এখানে। ওখানেও চেকিং মনে আছে, লাস্ট ভিলেজ তো এরপর একটা, এই জন্য বেশি চেকিং। 85 এখানেও আমাদের চেকপোস্টে চেকিং হলো। চেকিং বলতে এন্ট্রি করতে হলো, নাম, ফোন নাম্বার, গাড়ির নাম্বার, কজন আছি, কজন মেল, কজন ফিমেল, আর সিরিয়াল নাম্বারটা মনে রাখতে বললো। ফেরার পথে এই সিরিয়াল নাম্বারটা বললেই হবে, এটাই শেষ। আর আমরা 7 কিলোমিটার দূরে আছি 0 পয়েন্ট থেকে, ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট থাং ভিলেজ। থাং ভিলেজে 0 পয়েন্ট, তারপরে এলওসি। এই যে ব্রিজটা ক্রস করে আমরা ওপারে গিয়ে থাং ভিলেজে যাব, ইন্ডিয়াস লাস্ট মোস্ট ভিলেজ। ঢুকে চলে গেল না দেখে। এখানটা খুব গ্রিনারি রয়েছে। সবাই
হ্যাঁ, গ্রামগুলোতেই যত গ্রিনারি, তার মানে বোঝা যাচ্ছে গ্রামগুলোতেই পোতে গাছগুলো। আর যেগুলো ভ্যালিতেই আছে। হ্যাঁ, কি সুন্দর জায়গাটা, বাহ, গাছ পাহাড়, কি সুন্দর লাগছে এখন তো ফরেন কান্ট্রিতে থাকে। সত্যি, মানে ইন্ডিয়াতে এরকম জায়গা আছে বলে জানতামই না না আসলে, আর ইউটিউবের দৌলতে জানা গেছে। মানুষ আগে জানতোই না এত সুন্দর সুন্দর জায়গা আছে। ওখান দিয়ে গিয়ে পাকিস্তানে ঢুকে গেছে। আমরা প্রায় থাং ভিলেজের কাছাকাছি চলে এসেছি। এখানে তাও একটু চড়ে জায়গা আছে। এখন আমরা এসে গেছি ইন্ডিয়ান লাস্ট ভিলেজের একদম কাছেই। তো এই জায়গাটা একটু দাঁড়ালাম, কারণ এখান থেকে পুরো দেখা যাচ্ছে বর্ডারটা। লাস্ট ভিলেজ, ওই যে গ্রিন জায়গাটা দেখা যাচ্ছে, ওটাই লাস্ট ইন্ডিয়া থাং ভিলেজ। ওখানে 0 পয়েন্ট রয়েছে বর্ডারের পাশে। আর এখান থেকেও দেখা যাচ্ছে এই যে পাহাড়টা উঠেছে, এই পাহাড়টা হচ্ছে লাস্ট পাহাড় ইন্ডিয়ার। এই নদীটা ঘুরে এদিক দিয়ে চলে গেছে, ওই এখান থেকেই বর্ডারটা, মানে পাহাড়টার ছুচলো যেই জায়গাটা শেষ হয়েছে ওইখানটাই হচ্ছে বর্ডার। ওপারটা হচ্ছে এলওসি, ওটা পাক অকুপাইড কাশ্মীর, ওটা গিলগিট বালতিস্তানের এরিয়া। এই গ্রামগুলোও ছিল গিলগিট বালতিস্তানের মধ্যে। ইন্ডিয়ান আর্মি 72 সালে এটা ক্যাপচার করে। ইন্ডিয়ান আর্মির এটা ইন্ডিয়ার মধ্যে ছিল, পাকিস্তান ক্যাপচার করেছিল স্বাধীনতার পরে। তারপরে আবার ইন্ডিয়ান আর্মি 72 সালে এই জায়গাগুলোকে আবার নিজেদের মধ্যে নিয়ে নেয়। তো এই হচ্ছে একদম লাস্ট পয়েন্ট ইন্ডিয়ার। ওই যে দূরে, ওই দূরে সাদা পাথরটা দেখা যাচ্ছে, ওটা পাকিস্তানের মধ্যে রয়েছে। আমরা এখন ওই লাস্ট ভিলেজে এসে গেছি। গাড়ি পার্কিংয়ের ভীষণ ঝামেলা, অনেক কষ্টে ওইখানে একটা জায়গা পেয়েছি ওপরের দিকে। তা আবার আমার জন্য আরেকটা গাড়ি আটকে যেতে পারে, মানে আমার পেছনে যে গাড়িটা আছে, আমি না সরলেও বেরোতে পারবে না। তো কথা বলে আসলাম, আমি এখানেই আছি, যদি হয়তো খুঁজে বার করবে আমাকে, তারপরে আমি সরিয়ে দেবো। প্রচুর ক্রাউড, প্রচুর। এখন লাদাখের সিজন চলছে, এখানে আসলে বোঝা যায়। আর মোটামুটি 60-70% বাঙালি এখানে। এই যে এটা লাস্ট ভিলেজ। এই যে এটা পুরো লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। সামনে যাওয়ার জো নেই, প্রচুর ভিড়, ওই জন্য বালির ওপরে উঠলাম উঁচুতে। এই যে এত ভিড়, আমরা একদম লাস্ট পয়েন্টে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হলো পাকিস্তান। ওই গ্রিনারি দেখা যাচ্ছে, ওটা পাকিস্তানের ফার্স্ট ভিলেজ। ওদিক থেকে এটা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, ওটা পাকিস্তানের, ওদিক থেকে পাকিস্তানের লাস্ট ভিলেজ, এদিক থেকে পাকিস্তানের ফার্স্ট ভিলেজ। এই যে এই বর্ডারের ওই পারে যে ভিলেজটা রয়েছে, সেটা হচ্ছে পাকিস্তানের, ওদিক থেকে পাকিস্তানের লাস্ট ভিলেজ, তার নাম পার্নু ভিলেজ। 1971-এ এই থাং, ইন্ডিয়ার এপাশে থাং ভিলেজ, ও পাশে পার্নু ভিলেজ, এই দুটো ভিলেজ টুইন ভিলেজ ছিল 1971-এর আগে। 71-এর পরে রাতারাতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই ভিলেজ দুটো আলাদা হয়ে যায়। ইন্ডিয়ান আর্মি এই জায়গাটা ক্যাপচার করে নেয়, তুর্তুক, থাং আর তিয়াকসি। 17 ডিসেম্বর 1971-এ রাতের বেলা এই ভিলেজটা ক্যাপচার করা হয়। 16 and 17 ডিসেম্বর মাঝরাতে, মিড নাইটে। আমি আগে সব ক্ষেত্রে 72 হয়তো বলে ফেলেছি, সরি, তার জন্য ক্ষমা চাইছি। এগুলো 1971 হবে। এই এখন আমরা তিনজনে পাকিস্তানের একদম লাস্ট পয়েন্টে, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই যে আমাদের পেছনে এই দিক থেকে একটা সরু লাইনের মতো দেখা যাচ্ছে, ওটা ড্রেনেজ করা আছে, ওইখান থেকে শুরু করে পুরোটা এখানে ফেন্সিং করা আছে, দেখাচ্ছি চলুন।
এই যে সামনে ফেন্সিং করা আছে, এই যে লোহার পোলগুলো পোতা, এই যে এখানে পোল পোতা, ওই যে সামনে পোল এইগুলো। আর হচ্ছে এই দিক থেকে দেখতে গেলে এই পাশে জাস্ট ওই যে ড্রেনেজের মতো লম্বা একটা লাইন, ঠিক এইটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে নোম্যান্স ল্যান্ড। তো এইখানের ওপরটা হচ্ছে পাকিস্তানের পাহাড়, এই যে এই পাহাড়গুলো সব হচ্ছে পাকিস্তানের। ওপরে বাংকার নিয়ে বসে আছে, বাংকারে এই পুরোটা পাকিস্তানের। এই তারজালিটাও গেছে এইভাবে। আর দূরে এখানে আমাদের ইন্ডিয়ার একটা পোস্ট আছে, লাস্ট পোস্ট। এখান থেকে দেখা যাবে কিনা জানি না। হ্যাঁ, ওই দূরে একটা পোস্ট রয়েছে, ওই দূরে ছোট্ট দেখা যাচ্ছে, একদম আঙুলের সোজাসুজি ওইখানে হচ্ছে, ওটা হচ্ছে লাস্ট পোস্ট ইন্ডিয়ার। ওর পরে খোলা মাঠটা, তারপরে গ্রিনারি যে অংশগুলো, তারপরে আবার খোলা মাঠ, ওইটা পুরোটাই হচ্ছে নোম্যান্স ল্যান্ড। আর তারপরে যে দূরে একদম শেষে যে গ্রিনারি অংশটা, ওটা হচ্ছে পাকিস্তানের লাস্ট ভিলেজ। ওই দিক থেকে ওটা পাকিস্তানের ভিলেজের মতো পড়ছে। এই দুটো টুইন্স ভিলেজ ছিল। এই পাকিস্তানের যে ভিলেজটা, ওর নাম ফার্নু, ইন্ডিয়ার ভিলেজটা থাং। এই টুইন ভিলেজ, কিন্তু রাতারাতি একটা মাঝরাতের মধ্যেই কিন্তু দুটো ভিলেজ আলাদা হয়ে যায় দুটো দেশের মধ্যে। তো সেই রাতারাতি যারা এই ভিলেজের লোক ওই ভিলেজে ছিল, বা ওই ভিলেজের লোক এই ভিলেজে ছিল, কারুর বাবা ওই ভিলেজে রয়ে গেছে, ছেলে এই ভিলেজে, বা মা ওই ভিলেজে, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, এই ভিলেজে রাতারাতি বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। তাদের কিন্তু আজ পর্যন্ত তাদের মধ্যে আর কোনোদিন দেখা হয় না, বা তারা কোনোদিন ইন্ডিয়াতে আসতে পারে না, পাকিস্তানের লোক, ইন্ডিয়ার লোক পাকিস্তানে যেতে পারে না। এরা কিন্তু কোনোদিনই ভিসা পায় না, রাতারাতি তারা আলাদা হয়ে গেছে 1971 থেকে। সে এত বছর ধরে তারা কিন্তু পুরোপুরি আলাদা। এটা খুব প্যাথেটিক এদের ক্ষেত্রে। দুটো ভিলেজ, ভ্রাতৃত্বসুলভ দুটো ভিলেজ রাতারাতি দুটো দেশের আন্ডারে চলে যায়, তাদের মধ্যে আর কোনোদিন কোনো যোগাযোগ থাকে না। এটা সত্যি প্যাথেটিক। এখানে 0 পয়েন্টে প্রচুর কিন্তু ফ্রুটসের দোকান আছে, ড্রাই ফ্রুটস। যেমন এখানে অ্যাপ্রিকট রয়েছে, অ্যাপ্রিকটের ভেতর যে বাদামটা রয়েছে সেটা, এই যে এই বাদামটা অ্যাপ্রিকটের ভেতরে, এটা আখরোট, এটা কালো কি জানি না, পিচ না কি জানি না আমি এটা। এই যে এই সব ধরনের ফ্রুট, ড্রাই ফ্রুটসগুলো এখানে রয়েছে। শিলাজিৎ রয়েছে, কিসের তেল আছে কোনো ফ্রুটসের। এছাড়া এখানে কিন্তু আরও অনেক ক্যাফেটেরিয়াও রয়েছে। এখানে মোমো, ম্যাগি, আলু পরাঠা, কফি, চা, কোল্ড ড্রিঙ্ক, চিপস এইসব পাওয়া যায়। ব্রেড বাটার, অমলেট, ব্রেড সবই পাওয়া যায়। যে ক্যাফেটেরিয়াগুলো রয়েছে এখানে, একটু বেশি দাম। আর যে ড্রাই ফ্রুটসগুলো বিক্রি হচ্ছে ওগুলো দাম বেশি। আমরা এই লেতে দেখেছিলাম, এর থেকে অনেক কম দাম এগুলোর। আমরা এখন বেরিয়ে যাচ্ছি 0 পয়েন্ট থেকে, থাং ভিলেজ থেকে। মানে মেন ভিলেজটা সামনে, 0 পয়েন্টটা হচ্ছে একদম শেষে। বাবা, এই গাড়ির জ্যাম পড়ে গেল। রাস্তা খুব সরু, ক্রসিংটা খুব সমস্যা হয়। কিছু গাড়ি ঢোকে, কিছু গাড়ি বেরায়, দুটো গাড়ির সমান জায়গা নেই রাস্তায়। প্রায় 15 মিনিট জ্যামে দাঁড়িয়ে থেকে এখন জ্যাম ছাড়লো। তুরতুক মেন যে ভিলেজের উপর দিয়ে যাচ্ছি। তুরতুক না, সরি, থাং ভিলেজ। এরপরে তিয়াক্সি, তারপরে তুরতুক। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন এই তুরতুক গ্রামের মধ্যে ঢুকছি। এই গ্রামটাই একটু বড় 3টে গ্রামের মধ্যে।
এখানে রাজার প্যালেস আছে, এই সময় যে রাজা ছিল আগে তার প্যালেস এখানে। দেখি যাওয়া যায় নাকি। তুর্তুকে ভিলেজে যখন যাব তো এখানে ওই রাজার বাড়ি আছে, মিউজিয়াম আছে, ওয়াটারফল আছে। তো যাওয়ার আগে এই ব্রিজটা ক্রস করে যেতে হয় ওই পারটা। এই হ্যাঙ্গিং ব্রিজ একটা নড়ছে না, ব্রিজটা নড়ছে, এই যে হিলছে, পুরো দুলছে ব্রিজটা। ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আর নিচেই যে একটা নদী স্ট্রিম গেছে, তুতে তুতে কালারের জল। ও দারুণ লাগছে। দূরে পাহাড়, উপরে মেঘ হয়েছে পাহাড়ের উপরে। প্রচুর টুরিস্ট আছে, প্রচুর। এদিকে ওই স্ট্রিমটা ওদিক থেকে এসছে, এদিকে ঝর্ণাটা রয়েছে। এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটসের দোকান আছে, প্লাস তেল, বাদাম তেল, বিভিন্ন রকম ভেষজ তেল। এই যে ড্রাই ফ্রুটস, পিচ কি বেরি রয়েছে, বিভিন্ন রকম বেরি, আর এই আখরোট, আমন্ড, অ্যাভোকাডো, অ্যাপ্রিকট, ওটা অ্যাপ্রিকট। আর এগুলোই প্যাকেটে ভরে রাখা আছে। ওখানে হচ্ছে টেস্ট করার জন্য রয়েছে। দামটা মোটামুটি একটু বেশি বেশি লাগছে। এটা এখানে ধরুন এই একটা বেরি, এটা ব্ল্যাকবেরি, 285 টাকা 250 গ্রাম। আর এখানে হচ্ছে ড্রাই অ্যাপ্রিকট রয়েছে, এই যে ড্রাই অ্যাপ্রিকট 285 টাকা 250 গ্রাম। এখানে ছাড়ানো ইয়ে রয়েছে আখরোট, 350 টাকা 250 গ্রাম। আর এখানে হচ্ছে আমন্ড রয়েছে, এর এমআরপিটা এখানে, হ্যাঁ এই যে রয়েছে 300 টাকা 250 গ্রাম। এখানে দুরকম টাইপের বেরি রয়েছে, এটাও 350 টাকা 250 গ্রাম। একদম ট্র্যাডিশনাল লাদাখি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। ট্র্যাডিশনাল বাড়িঘর এখানে, তুর্তুক ট্র্যাডিশনাল হাউস অ্যান্ড মিউজিয়াম ডান দিকে। এই যে এখানে লেখা রয়েছে তুর্তুক মনাস্ট্রি, ওয়াটারফল সবই। রাসবেরি গাছ এই যে কাঁচা কাঁচা হয়ে আছে, রাসবেরি। হ্যাঁ হ্যাঁ। আর এইগুলো কি বড় বড় আখরোট নাকি? হ্যাঁ হ্যাঁ আখরোট। আমরা যে ইয়েতে অরুণাচলে যেগুলো পাচ্ছিলাম, হ্যাঁ এই তো কাঁচা কাঁচা এগুলো আখরোটগুলো। এটা হচ্ছে তুর্তুক ট্র্যাডিশনাল হাউস, এর ভেতরে ঢুকছি। এখানেও ড্রাই ফ্রুট পাওয়া যাচ্ছে। ভেতরে অনেক কিছু আছে দেখার। ট্র্যাডিশনাল হাউস, এখানে সব আসবাবপত্র রয়েছে, সেই সময় যা যা ইউজ হতো। হ্যারিকেনও রয়েছে, কপার, কাঁসার সব বাসন। এদিকে হচ্ছে অর্নামেন্টস, পোশাকপত্র। পাহাড়ের গাঁও ভিলেজ কেমন হয় দ্যাটস এদিকে থাকার শোয়ার বেড। আর এদিকটা হচ্ছে স্টোর রুম। $40 এন্ট্রি ফি এখানে ঢোকার। আর এখানে হচ্ছে গরু রাখে এরা, গরু আছে, ভেড়া আছে। এই যে
এটা হলো তুর্তুকের ট্র্যাডিশনাল, যেখানে চাষাবাদ করে, ওরা এই চাষাবাদ করে, সেই বিভিন্ন রকম এই সর্ষেও রয়েছে এখানে। আর এগুলো কি কফি? এটা কফি। কফি, আলু, আরও বিভিন্ন রকম। অ্যাকচুয়ালি এখানটা পাথর দিয়ে পাঁচিলের মতো করে তার মধ্যে মাটি ফেলে চাষ করছে, যাতে এখান থেকে ধসে না পড়ে। আমরা এখন সেই স্কুলের সামনে এসেছি, যে স্কুলটা 1971-এর আগে পাকিস্তানের আন্ডারে ছিল। এখানে যারা যারা 71-এর আগে ছিল তারা সব পাকিস্তানের স্টুডেন্ট ছিল। স্কুলটা এই যে এটা, এখন ইন্ডিয়া গভর্নমেন্ট এই স্কুলটা নিয়েছে, ইন্ডিয়া গভর্নমেন্টই চালাচ্ছে। ভেতরটা এখন বন্ধ আছে, দেখানো যাচ্ছে না, কারণ ভেতরে অফিসিয়াল কাজ হচ্ছে ওদের। তো এই স্কুলটাই হচ্ছে 71-এর আগে আন্ডার পাকিস্তান ছিল, ওই যে স্কুলটা এইটা। এখানে এরা বিভিন্ন রকম ড্রেনেজ সিস্টেম দিয়ে নদীর জলটাকে পাস করা, যেই জল দিয়ে ওরা ঘরের বিভিন্ন রকম কাপড় কাচা হোক বা বাসন মাজা, মানে এমনি ঘরের কাজের জন্য, খাওয়ার জন্য না, এই জলটা ইউজ করে। প্লাস খেতে এই জলটা যায়, যে যার ঘরের মধ্যে পাইপলাইন ড্রেনেজ সিস্টেম করে নিয়েছে, এই জলটা যে যার ইউজ করে, নদীর জলটাকে। খুব পরিষ্কার জলটা। এই আমরা সামনে চলে এসেছি ইয়াবগো প্যালেস অ্যান্ড মিউজিয়াম, তুর্তুকে যে রাজার বাড়ি। এই যে তুর্তুক हेरिटेज हाउस एंड म्यूजियम, याबगो पैलेस एंड म्यूजियम। आपका नाम क्या है? नाम फातिमा। और आपका नाम? आपका नाम फातिमा। और राजा का नाम यहाँ पे? राजा के नाम मोहम्मद खान। राजा के नाम हाँ, यब्बो। यब्बो। ओ, राजा का नाम यब्बो। यब्बो राजा का नाम है। राजा। अच्छा, राजा। राजा, किंग। किंग। यब्बो खान। यब्बो खान, यब्बो खान, यब्बो दिन में यब्बो राजा खान। ओके ओके ओके। राजा जो फतला खान। আচ্ছা আচ্ছা, এটা হলো ইয়াবগো প্যালেসের এন্ট্রি, ঈগল গেট। राजा किधर बैठते? Our whole things are Baltistani. Yeah. Okay. So this house is built by Raja Turab Khan in 16th century. For the 2 or 3 months of summer, he used to stay here. It has 3 sections. The ground floor is like a workers and cooking area. Then family section, and top one is guest section. In guest section, there's a Diwan-e-Khas, the direct descendant of royal family himself, tell you the history of Baltistan, and you can check out the stuff of Rajas and Maharajas. I will show you the rooms and architectures of this house. Okay. So आप यहाँ से आइए। इसका रियल हॉर्न स्कल है। आइबेक्स एक पहाड़ी बकरा होता है जो इन पहाड़ियों में पाया जाता है, उसका रियल हॉर्न स्कल है। बल्कि लोग इसको गुड विशेष या वेलकम के लगाई जाती है। इसके ऊपर जो रिंग्स आपको यहाँ पे नजर आ रही है, ये इसका उम्र बताता है। हर साल इसको 2 रिंग्स आते थे जब ये जिंदा होता, तब रिंग से इसकी उम्र बताएंगे कितने साल का, कितने साल तक जिंदा रहा होगा। समझ में आ रहा है ना आपको? এখান থেকে ভেতর যাওয়ার এন্ট্রি, এখান থেকে গেস্ট যা এখান থেকে ঢোকে। और जो मैंने आपको दिखाना वो पैरिस में थे ना, गेस्ट मिल पाते ना खाना बनाना। इंडियन आर्मी का साहब उड़े नहीं करना। এখানে একটা গোল্ডেন ঈগল রয়েছে, বিরাট বড় সাইজের, যে আমার হাত এখানে কতটা ছোট, ধর এই দেখুন কত বড় গোল্ডেন ঈগল। এখানে হরিণও রয়েছে, এগুলো সব মমি করা। আর এটা একটা কোর্টের অর্ডার, লাহোরের কোর্টের অর্ডার, বাকিটা আমি বলছি পরে ঘটনাটা। এখন যেই রাজার সাথে আমরা ফটো তুললাম, যেই রাজা আমাদের ব্রিফ করলো, তার ছবি এটা। এটা আমরা রাজার নিজের বেডরুমে এলাম, এটা রাজার নিজস্ব বেডরুম। এখানে একটা ব্যালকনি, আর এখান থেকে রাজার তৈরি বাগান। যেই রাজা এই প্যালেসটা তৈরি করেছিলেন, তিনি এই বাগানটা তৈরি করেছিলেন। ভাবা যায় আমরা রাজার বেডরুমে রয়েছি এখন। হ্যাঁ,
এখানেও একটা ব্যালকনি রয়েছে, খুব সুন্দর বসার জায়গা, দারুণ দারুণ সুন্দর, সেই যুগে তৈরি করা। বেরোনোর রাস্তাটা এখান থেকে ছোট্ট গলি দিয়ে নিচে যেতে হবে। গেস্টরা সেই সময় যেই রাস্তা দিয়ে ঢুকতো, আমরাও সেই রাস্তা দিয়ে ঢুকলাম। এবার বেরাবো আমরা। এবার আমরা সেই রাজার শাহী কিচেনে চলে এসেছি। বিভিন্ন রকম পাত্র রাখা এখানে। এ হচ্ছে সিলভার সব বাসন কোসন, রূপোর তৈরি। ছোট ছোট জালনা করা, হাইটটাও বেশি না, ছোট হাইট। শাহী কিচেন। এটা হলো লিভিং রুম, বাল্টি লিভিং রুম, বালতিস্তানের লোকেদের। বাহ, কি সুন্দর সুন্দর আসবাব যন্ত্র ইয়ে রাখা, বাসন কোসন। সবই চান্দির। রাজার প্যালেস ভিজিট করে আমরা এখন চলে আসলাম মেন রোডে। গাড়ি সামনেই রয়েছে। মা অনেকক্ষণ হয়ে গেল গাড়িতে রয়েছে। মা যেতেও পারতো না, অনেক হাইতে উঠতে উঠতো, অনেক ইনক্লাইন, পায়ের সমস্যা। এখন আমরা বেরিয়ে যাবো হুন্দারে। আজকে তো হুন্দারে স্টে। ভেতরে ক্যামেরা করা বারণ ছিল, রাজা যখন ব্রিফ করছিল যেন ক্যামেরা করতে পারছিলাম না, এই জন্য দেখাতে পারিনি। তো শর্টে আমি ব্যাপারটা বলে দিচ্ছি। 1951-এ পাকিস্তান আর্মি এই প্যালেসটা দখল করে নেয়। তখন ওই রাজা, যে সেই সময় যে রাজা ছিল তাদেরকে তাড়িয়ে দেয়। সেই রাজা তখন 51-এই লাহোর হাইকোর্টে কেস করে। 56-এ সেই কেস জিতে যায় পাকিস্তান আর্মির এগেনস্টে। এবার পাকিস্তান আর্মি ছাড়তে চায় না, যেহেতু হাইকোর্টের কেস রয়েছে যে ওরা ছেড়ে দিতে হবে, সেই জন্য ছেড়ে তারা দিয়েছিল, কিন্তু অনেকাংশ নষ্ট করে দেয়, অনেক আসবাবপত্র জিনিসপত্র ধ্বংস করে দেয়, তারা লুট করে নেয়, প্রাসাদের অনেক কিছু জায়গা ধ্বংস করে দেয়। তো এখন যিনি রাজা আছেন তার ছেলে 1998-এ তার ডেট অফ বার্থ, তিনি এখন পাঞ্জাবে পড়াশোনা করেন, এখন এসছেন, এখানেই রয়েছেন। তো এই যখন ইন্ডিয়া 71-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ান আর্মি এই প্রাসাদগুলো, তুরতুক, থাং, ত্যাক্সি, এই ভিলেজগুলোকে দখল করে, তখন আবার রাজাকে পুনর্বহালে এখানে বসিয়ে দেয় রাজ পরিবারের মধ্যে। তখন থেকেই এই রাজা রয়েছেন। যিনি আমাদের এখন ব্রিফ করলেন তিনি এখন 71 থেকে উনি রাজা রয়েছেন। এই যে আর্মির কনভয় আসছে, ওই জন্য জায়গাটা সরু বলে সব গাড়ি আটকে গেছে, সব গাড়িগুলো। পাশে শিয়ক রিভার, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় গাড়িটাই খারাপ হয়ে গেছে, আর্মির গাড়ি। সাদা গাড়িটা পেছালেও কিন্তু হয়ে যায়। আমরা এখন আছি শিয়ক ওয়ার মেমোরিয়াল। ইন্ডিয়ান আর্মির বিভিন্ন রকম যা এই সিয়াচিন বেস ক্যাম্পে যেগুলো ইউজ করে, সিয়াচিন গ্লেসিয়ারে ওরা যেগুলো ইউজ করে সেগুলো এখানে দেওয়া আছে। এই যে এই ধরনের ওরা ড্রেস পরে ঠান্ডায়, -40, -50 ডিগ্রি টেম্পারেচারে। আর ভেতরে নর্মাল যেগুলো আর্মিদের ট্যাঙ্কার, জিপসি, এগুলো রাখা আছে। এই যে শিয়ক ওয়ার মেমোরিয়াল। এখানে একটা ক্যাফেটেরিয়াও রয়েছে। মোটামুটি সব খাবারই পাওয়া যায়, ভালো ভালো খাবার, যা আর্মি ক্যান্টিনে পাওয়া যায় সেগুলোই। দামও রিজনেবল। এই প্রাইসটা এখানে রয়েছে।
মানে পাহাড়ের এই উচ্চতা অনুযায়ী যেগুলো মোটামুটি রিজনেবল দাম। আর এখানে যে যার চ্যানেলের অ্যাড স্টিকার দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে আমরাও এখানে এটা নিয়ে দিয়েছি, বেঙ্গলি এক্সপো। এই পুরো এরিয়াটা শিয়াক ওয়ার মেমোরিয়াল। নর্মালি এমন বিশেষ কিছু দেখার নেই, এখনও সেরকমভাবে কিছু ইনস্ট্রুমেন্ট ওরা আনেনি বা সেই ধরনের জিনিস দিয়ে ওরা সাজায়নি। ফাঁকা মাঠের মধ্যে জাস্ট একটা রেস্ট নেওয়া এটা। শিয়াক ওয়ার মেমোরিয়াল থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, সামনের রাস্তাটা স্ট্রেট নিচে নেমেছে, আবার উপরে উঠেছে। চাংমার এখনো এখান থেকে 8 কিলোমিটার। আর যে হুন্দার 45 কিলোমিটার আমরা যেখানে রয়েছি। ওই সামনের ব্রিজটা উঠবো এখন আমরা, ওটা দিয়ে এসেছিলাম। আমরা প্রায় হুন্দারে আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি, এখনো 18-20 কিলোমিটার, আর আধ ঘন্টার মতো ডিস্টেন্স। আবার কালকের মতো বালি ঝড় উঠেছে দূরে, রোজ এই টাইমটাতে হচ্ছে ঝড়। এখন হুন্দারের পেট্রোল পাম্প নেই, তাই ডিস্কিটে আসলাম। ডিস্কিট থেকে ভরছি 103 টাকা 28 পয়সা করে লিটার, ফুল করে নিচ্ছি। আর এখান থেকে জেরিকান আমরা ভরে নেবো, কারণ নেক্সট আমরা পেট্রোল পাম্প কিন্তু অনেক দূরে পাবো, সেই জন্য। আমাদের এখন রাতের ডিনার চলছে, এই যে খিচুড়ি, ডিম ভাজা আর পাঁপড় ভাজা রান্না করে নিয়েছি ওই যে গ্যাসে। কেমন রান্না? ভালো হয়েছে, কিন্তু ভালো টেস্ট হয়েছে। খিচুড়ির মধ্যে আবার ঘি দেওয়া আছে, দারুণ খাওয়া দাওয়া চলছে। এখন বাজে রাত 10টা, এখন বাজে রাত 11টা বেজে গেছে। এখানে রাত 11টায় কারেন্ট চলে যায়, ঠিক পাক্কা 11টাতে কারেন্ট চলে গেল। আমরা খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো তখন, তো বাকিরা সবাই শুয়ে পড়েছে, এখন শুয়ে পড়ছি আমরা। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চেনা জানা সবাই মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন,